তিশা কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ মাফ করে দিন আমাকে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আপনি যা বলবেন তাই করব, তবুও প্লিজ বাঁচান আমাকে। এখন আর বলে কি লাভ? দেখেছো এরা কতজন, আর আমরা মাত্র দুজন। এদের সাথে কিভাবে পারবো? আমি কি বাহুবলী নাকি? তাই এখন আর কোনো উপায় নেই। প্লিজ এমন করে বলবেন না, আমি পায়ে পড়ছি, প্লিজ বাঁচান আমাকে। দেখো, এখন শুধু একটাই উপায় আছে। কি? ফাহিম তিশার হাত ধরে উচ্চস্বরে বলে উঠল। ভাগো! বলতে না বলতেই দুজন ভো দৌড় দিল। ছেলেগুলো প্রথমে হকচকিয়ে উঠে পড়ে তারাও দৌড়লো ওদের পিছে। ওরা দুজন দৌড়তে দৌড়তে পর্যটকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। এত মানুষের ভিড়ে ছেলেগুলো আর খুঁজে না পেয়ে ওরা ফিরে গেল। ফাহিম তিশা দৌড়ে অনেক দূর চলে গেল। যখন দেখলো ছেলেগুলো আর পিছে নেই, তখন ওরা থামলো। হাঁটুতে 2 হাত ভর দিয়ে হাঁপাতে লাগলো ওরা। কিছুক্ষণ পর ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে এক সময় বালির ওপর শুয়ে পড়ল ওরা। হাঁটুর মাঝে থুতনি ঠেকিয়ে বসে আছে খুশি। চিন্তার বেড়াজাল তার মস্তিষ্ক জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ও যত সবটা গোছাতে চাইছে, ততই যেন সবকিছু বালির মতো হাত থেকে ঝরে পড়ছে। প্রহরকে যত দূরে সরাতে চাইছে, ততই অসফল হচ্ছে। কোনো ক্রিয়া কৌশল ওর উপর প্রতিক্রিয়া ফলাচ্ছে না। এখন আবার এইখানে এনে আটকে রেখেছে। তাও ভালো সুযোগ বুঝে বিবিকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আমি ঠিক আছি, আমার জন্য যেন চিন্তা না করে। না হলে তো আমাকে না পেয়ে বাসার সবাই এত করে চিন্তায় পড়ে যেত। কিন্তু এখন পাগলকে কিভাবে বোঝাবো? গটগট করে পায়ের শব্দে প্রহরের আশার আগমন বুঝতে পেরে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল খুশি। যতটা সম্ভব শুধু ক্রোধের বহিঃপ্রকাশ দেখাতে চাই প্রহরকে। প্রহর ট্রে হাতে রুমে ঢুকে প্রফুল্ল চিত্তে বলল, টাডা বান্দা, আপনার সেবায় হাজির রানী সাহেবা। দেখো তোমার হ্যান্ডসাম শেফ তোমার কি বানিয়েছে। গরমা গরম ক্রিস্পি অ্যান্ড স্পাইসি প্রন ফ্রাই, একেবারে সমুদ্র থেকে টাটকা ধরে এনে তোমার জন্য বানিয়েছে। তোমার তো প্রন অনেক পছন্দ, তাই না? প্রন ফ্রাইয়ের কথা শুনে মুখে আধমোদ চলে আসলেও নিজেকে কন্ট্রোল করার যথাযথ প্রয়াসে নিয়োজিত আছে খুশি। উল্টো মুখী অবস্থায় বলল, খাবো না আমি। প্রহর খাবারের ট্রেটা বেডে রেখে বলল, আই শিওর? দেখো আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, জানি তোমারও লেগেছে, তাই ফটাফট খেয়ে নাও, নাহলে কিন্তু আমি সব সাবার করে ফেলবো। বেডের ওপর ট্রে রাখায় প্রন ফ্রাইয়ের তীব্র সুস্বাদু ঘ্রাণ নাক দিয়ে ঢুকে সোজা পেটে গিয়ে আঘাত করছে। খুশির দীর্ঘ সংকল্পের সাথে রীতিমতো ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দিয়েছে। অবাধ্য চোরা চোখ বারবার ওদিকেই যাচ্ছে। সকাল থেকেই না খেয়ে থাকায় ক্ষুধাও লেগেছে অনেক। তার উপর এমন সুস্বাদু খাবার সামনে এনে খুশিকে সাংঘাতিকভাবে টর্চার করছে প্রহর। খুশির মনোভাব বুঝতে পেরে প্রহর আবার বলে উঠল, দেখো আমি 3 গুনবো, এর ভেতর তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি খেয়ে নেবো, অ্যান্ড আই মিন ইট। প্রহর গোনা শুরু করলো। 1, 2, 2.5, 3.25, অ্যান্ড নাও ফাইনালি 3। 3 পুরো করার আগেই খুশি ওর সংকল্প কিছুক্ষণের জন্য স্থগিত রেখে ঝট করে একটা চিংড়ি তুলে নিয়ে কামড় বসিয়ে দিল। প্রহর মুখ লুকিয়ে হাসল। খুশির নজর এড়ালো না। খুশি আত্মগর্বের সুরে বলল, দেখো, হাসবে না একদম। আমি খাচ্ছি কারণ আমি সুস্থ থাকতে চাই, যাতে তোমাকে আমি ভুল প্রমাণ করতে পারি। তা না হলে আমি মোটেও খেতাম না। প্রহর হাসি চেপে ধরে বলল, Yeah, of course. I can totally understand. খাওয়া শেষে প্রহর প্লেট বাসন আবার রেখে আসলো। বেডের ওপর এসে কোনো পূর্ববার্তা ছাড়াই অনায়াসে খুশির কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আচমকা কাণ্ডে খুশি একটু থতমত খেয়ে গেল। অপ্রস্তুত গলায় বলল, এই এই, কি করছো তুমি? ওঠো ওঠো বলছি। খুশির কথা কর্ণপাত না করে খুশির হাতটা নিচের মাথায় রেখে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দাও না, মাথাটা অনেক ব্যথা করছে। তোমার হাতের পরশ মাখিয়ে দাও না একটু প্লিজ। এমন আবদার কিভাবে ফেলবে খুশি? মধ্যে বড্ড বেশি বেহায়া, পারল না মানা করতে। হাত উঠিয়ে চালান করে দিল প্রহরের মসৃণ কেশবনে। আবেশে আখি যুগল বুঝে নিল প্রহর। চেহারায় প্রসন্নতার ছায়া এনে বলল, যেন মনে হচ্ছে এখানে সারাটা জীবন থেকে যায়। তুমি আর আমি মিলে এই নির্জন প্রাকৃতিক পরিবেশে আমাদের আলাদা এক পৃথিবী গড়ে তুলবো, যেখানে শুধু তুমি আর আমি ছাড়া অন্য কেউই থাকবে না। কত সুন্দর হবে সবকিছু, তাই না? বলো, তোমার কি মনে হয়? ইঁদুর!
প্রহর ভ্রু কুচকে বলল, ইঁদুর ইঁদুর কোথা থেকে আসলো? আরে আসলো না, এসে গেছে, মেঝেতে ইঁদুর। প্রহর ফট করে চোখ খুলে হড়বড়িয়ে বেডের মাথার উপর উঠে বসে বলল। ইঁদুর? কোথায় ইঁদুর? কিভাবে এলো ইঁদুর? প্রহরের প্রতিক্রিয়া দেখে খুশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল। প্রহর, তুমি ইঁদুরকে ভয় পাও? প্রহর গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল। হোয়াট রাবিশ! আমি আর ভয়? নো চান্স। আমি তো বরং তোমার জন্য চিন্তিত হচ্ছিলাম। তুমি ভয় পাওনি তো? দেখো, তুমি ভয় পেও না, আমি আছি তো। আমার কাছে চলে এসো, আমি থাকি, তোমার কোনো ভয় নেই। প্রহরের এই অপক্ক দলিল খুশির সন্দেহকে আরো মজবুত করে দিল। খুশি আচমকা ঘর কাঁপিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বেচারির কোমর বাঁকা হয়ে গেল। হাসির মাঝে বলতে লাগলো, লাইক সিরিয়াসলি প্রহর, তুমি ইঁদুরকে ভয় পাও? আই মিন দ্য গ্রেট প্রহর মেহরাব, যে কিনা এক হাতে 10 জনকে কুপকাত করতে পারে, সে কিনা সামান্য ইঁদুর ভয় পায়? ও মাই গড, এটা তো ব্রেকিং নিউজ হয়ে যাওয়ার কথা। বলতে বলতে খুশি হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তবে প্রহরের রাগ হচ্ছে না। কেন হবে? আজ কতদিন পরে ওর দুষ্টু পরীর মন খোলা হাসি দেখছে, যে হাসিটাই একসময় প্রহরের ভালো থাকার টনিক ছিল। আজ এতদিন পরে আবারও সেই টনিকের ডোজ পেল প্রহর। শরীর মন প্রশান্তিতে ছেয়ে গেল। ওর খুশিকে এভাবে হাসি খুশি দেখতে চাই ও, আর তার জন্য সব করতে রাজিও। এখানে আসাটা নিশ্চয়ই ওর জন্য পজিটিভ কিছু এনে দিবে। দুপুরের কড়া রোদের তীব্রতা খানিকটা কমে এসেছে। বিকালে শীতলতা নেমে আসছে। জানলার সাথে মাথা ঠেকিয়ে উদাসীন হয়ে বসে আছে খুশি। মলিন চোখের দৃষ্টি সামনের সীমাহীন সমুদ্রের মাঝে। এক সময় প্রহরের সাথে এমনই একটা জায়গায় আসার স্বপ্ন দেখত সে। দুজনে মিলে প্রকৃতির নিবিড়তায় নিজেদের হারাবে। প্রেমের মোহময় আলোড়নে জড়াবে দুজন। ভালোবাসাময় এক ছোট্ট পৃথিবী গড়ে তুলবে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সেই স্বপ্ন পূরণ হয়েও অসম্পূর্ণ, বেদনাময়। আমাদের সাথে এমনটা না হলে খুব কি ক্ষতি হতো? জীবনের আরো কিছুটা দিন প্রহরের বক্ষে কাটাতে পারলে কি খুব বেশি ক্ষতি হতো? কি এমন হতো? আমাদের প্রেম কাব্যের পরিণতি এত নির্মম হবে জানলে আমি কখনোই প্রহরকে ভালোবাসার কথা বলতাম না, কখনো ওর মনে নিজের জায়গা করার চেষ্টা করতাম না। কিন্তু এখন কি করব? ওর মনে জায়গা তো করেছি, এখন সেটা মেটাবো কিভাবে? খুশির দুশ্চিন্তার অন্ত নেই। কিভাবে কি করবে, এখান থেকে কিভাবে বের হবে, প্রহরের মনে কিভাবে নিজের প্রতি ঘৃণা সৃষ্টি করবে, কিছুই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। প্রহরের পাগলামি তো দিন দিন শুধু বেড়েই চলেছে। প্রহর সেই ঘণ্টাখানিক পূর্বে বেরিয়েছে, এখনো ফেরেনি। কি করছে কে জানে? তখন থেকে খুশি ওভাবেই বসে আছে। খুশির ভাবনার মাঝে প্রহর চলে এলো। রুমে এসেই মুখে হাসির রেখা টেনে বলে উঠল, খুশি, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। খুশি পূর্বের ন্যায় বসে থেকেই বলল, আমি কোথাও যাব না তোমার সাথে। তুমি আমাকে কবে রিসোর্টে ফিরিয়ে নিয়ে যাবে সেটা বলো। প্রহর এবার কোনো কথা না বলে এগিয়ে এসে সোজা খুশিকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে বাইরে যেতে যেতে বলল, তুমিও না অনেক দুষ্টু। ইচ্ছে করে এমন করো যাতে আমি কোলে করে নিয়ে যাই। না, এখন খুশি তো? খুশি কিছু বলতে গিয়েও আবার বলল না। জানে এই পাগলের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এর যা করার তাই করবে। প্রহর খুশিকে কোলে নিয়ে সমুদ্রের হাঁটু পানির মাঝে এসে বলল, দুষ্টু পরি, সামনে তাকাও। প্রহরের কথা মতো সামনে তাকালো খুশি। চোখের দৃষ্টি চকিত হয়ে উঠল। সামনে সমুদ্রের নীল স্বচ্ছ জলরাশির ওপর ভাসছে বাঁশের অপূর্ব এক ভেলা। ভেলায় ছড়িয়ে আছে নানান বর্ণ ফুলের সমাহার। খুশির চোখের পাতায় যেন চকচকে তারারা ঝিলমিল করছে। মাধুর্য মণ্ডিত হয়ে গেল সারা মুখমণ্ডল। প্রহর এতক্ষণ ধরে তাহলে এসব করছিল? অতীব মায়াপূর্ণ নজরে তাকালো প্রহরের পানে। প্রহর মুচকি হেসে খুশিকে আস্তে করে ভেলায় বসিয়ে দিল। তারপর সে নিজেও ভেলায় চড়ে একটা বাঁশের বানানো বৈঠা দিয়ে ভেলা ভাসালো সমুদ্রের বুকে। মাথার উপর উন্মুক্ত নীল গগনতলে ভেলা ভাসছে সমুদ্রের নীল পানির ওপর। শীতল পবন বইছে আপন তালে।
খুশি বিমোহিত নয়নে তাকিয়ে আছে পানির নিচে। স্বচ্ছ পানির নিচের সবকিছুই দেখা যাচ্ছে। পানির নিচে হরেক রকম পাথরের মাঝে বাহারি মাছেরা দল বেঁধে ছুটে বেড়াচ্ছে। খুশি প্লাজু একটু উপরে তুলে আস্তে করে পাঁচজোড়া পানির মাঝে নামিয়ে দিল। মাছেরা এসে খুশির পায়ের উপর ছুঁয়ে চলে যাচ্ছে। গায়ে কাটা দিয়ে উঠছে খুশির। এ যেন অদম্য অবিস্মরণীয় অনুভূতি, যা কোনো ভাষায় মিলিয়ে বলা সম্ভব না। খুশি আপাতত বাকি দুনিয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু এই মুহূর্তের মুগ্ধতায় ডুবে আছে। আর প্রহর ডুবে আছে তার প্রিয়তমার মুগ্ধতায়। চোখের দৃষ্টি স্থির। খুশির চেহারার এই মুগ্ধতা প্রহরকে এনে দিচ্ছে অনাবিল সুখানুভূতির প্রচ্ছায়া। প্রহর মুচকি হেসে বলে উঠল। Then it's final. প্রহরের কথায় ঘোর কাটল খুশির। ভ্রু কুচকে তাকালো প্রহরের পানে। প্রহর বৈঠা চালাতে চালাতে বলতে লাগলো। হ্যাঁ, ফাইনাল। এখন থেকে আমরা এখানেই থাকবো। এখানেই হবে আমাদের নতুন পৃথিবী। গড়ে তুলবো আমাদের সংসার। এখানে বানাবো আমাদের আলাদা রাজ্য, যেখানকার মহারানী হবে তুমি। আর তোমার মহারাজা ডক্টর সেনাপতি হব, আবার সিপাহীও হব, আবার বাবুর্চিও হব, আবার সেবকও হব। সব কিছুই হব আমি তোমার জন্য রোজ সমুদ্র থেকে মাছ মেরে এনে রান্না করে তোমাকে খাওয়াবো। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু মহারানী হয়ে আরাম করবে। তোমার কোনো কাজ নেই। তুমি শুধু আমাকে ভালোবাসবে, আর আমাদের ভালোবাসার ফসলগুলো পৃথিবী জানবে। আমি কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বাবা হতে চাই, বুঝেছো? নো ফিগার মেইনটেইন এট অল। আমরা দুটো ফুটবল টিম করবো, একটা গার্লস টিম আর একটা হবে বয়েজ টিম। চিন্তা করো না, আমার স্ট্যামিনা প্রচুর। দুটো টিম তো আরামসেই করে ফেলবো, চাপ নেই। অন্য সময় হলে হয়তো প্রহরের এই আউট ক্যারেক্টার কথাবার্তা শুনলেই খুশি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেত। তবে আপাতত ও নিজের মনে অন্য কোনো অনুভূতির প্রবেশ ঘটাতে অনিচ্ছুক। তাই সে প্রহরের কথায় কোনো প্রত্যুত্তর না দিয়ে আবারও পানির নিচে মনোনিবেশ করল। এখন আপাতত সবকিছু ভুলে এই মুহূর্তটা উপভোগ করতে চাই ও। কঠিন বাস্তবতার সম্মুখীন না হয় এখন নাইবা হলো। খুশি দুই হাত দুই পাশে রেখে মাথাটা গগনমুখী করে আবেশে চোখ বন্ধ মুহূর্তটা উপভোগ করতে লাগলো। প্রহরের আর কি লাগে, সে গুনগুন করে গান ধরল। দিল কো करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया, ओ यारा, ओ यारा। পরম আয়েশ করে বসে তখন থেকে খেয়ে যাচ্ছে ফাহিম, আর তিশা ওর পাশে দাঁড়িয়ে ওয়েটারের মতো সার্ভ করে যাচ্ছে, আর মনে মনে রাগে জ্বলছে। একেই বলে কুকর্মের ফল। চালাকি করে বাবা মাকে বোকা বানাতে গিয়ে এখন নিজেই ফাঁসাতে ফেসে গেলাম। এখন না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। কপাল মন্দ হলে যা হয় আর কি। ফাহিম খাবার চিবুতে চিবুতে বলে উঠল। তুমি চাইলে আমার সাথে বসে খেতে পারো, আমি এতটাও নির্দয় না। তিশা দাঁতে দাঁত চেপে ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল। না না থাক, আমার এত মেহরবানি লাগবে না, আপনিই খান পেট পুরে। মনে হচ্ছে রেগে আছো। যাক, ব্যাপার না, অ্যাজ এ উইশ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি বিয়ে করতে চাও না কেন? আই মিন, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? ডোন্ট মাইন্ড, আই এম জাস্ট আস্কিং। তিশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। না, তেমন কিছুই না। আসলে বিয়ে করে আমি আমার স্বাধীনতার জলাঞ্জলি দিতে চাই না। বিয়ের পরে নিজের কোনো স্বাধীনতা বলতে কিছুই থাকে না। অন্য কারোর হাতের কাঠের পুতুল হতে চাই না আমি। এটা কেমন কথা? বিয়ে হলেই স্বাধীনতা শেষ হয়ে যায় নাকি? বিয়ের পরে মেয়েরা তাদের স্বাধীন মতো চলতে পারে। তিশা তাচ্ছিল্যের সুরে বলল। এগুলো শুধুই কথার কথা, তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজের চোখের সামনে সব উপলব্ধি করতে পেরেছি। আমি দেখেছি আমার মাকে, আমার বোনকে। আমার মাকে আজ পর্যন্ত নিজের ইচ্ছেই নিজের জন্য একটা জামাও কিনতে দেখিনি। সবসময় দেখেছি বাবাই যা এনে দেয় তাই পড়তে হয় মাকে। বাবা কখনো মায়ের ইচ্ছে কিংবা পছন্দের কথা কখনো জানার চেষ্টা করেনি, আর না কখনো তার ইচ্ছা অনিচ্ছার মূল্য দিয়েছে। আমার বোনও বিয়ের পরে তার জীবনের সব ইচ্ছা আকাঙ্ক্ষার জলাঞ্জলি দিতে হয়েছে। আমার আপু অনেক ভালো, পেন্টিং করতে পারে, আর তার অনেক বড় আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার স্বামী তার ইচ্ছেকে দলায় মসর করে ডাস্টবিনের কোনায় ফেলে দিয়েছে। আর আপুকে বানিয়েছে বাড়ির পার্মানেন্ট কাজের বুয়া। কিন্তু আপু কিছুই বলতে পারে না, কারণ মেয়েদের যে কিছু বলতে নেই, এটাই এই পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম। তিশার কথায় ফাহিম কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তিশার দিকে।
তারপর বলে উঠল, হ্যাঁ হয়তো আপনার কথা কিছুটা ঠিক আছে, তবু একটা কথা অবশ্যই বলবো, সব ছেলেরা কিন্তু এক হয় না। হ্যাঁ হতে পারে তাদের সংখ্যা কম, তবে আছে তো অবশ্যই। জানি আপনি যা এক্সপিরিয়েন্স করেছেন তাতে হয়তো বিশ্বাস করা কঠিন, তবে আমি বলবো সবাইকে এক মাপকাঠিতে দেখা কিন্তু ঠিক না। যেমন দেখুন আমাদের পরিবার, আমার মা একজন ডক্টর, বাবা সবসময় মাকে তার ক্যারিয়ার করতে সাহায্য করেছে। তারপর আমার ভাবিও ওয়ার্কিং ওম্যান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। ভাইয়া কখনো ভাবিকে কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করেনি, বরং সবসময় প্রোৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। এমনকি বাচ্চাদের দেখাশোনাও ভাইয়াই বেশিরভাগ সময় করে। আমাদের পরিবারে আমরা ছেলে মেয়ে সমান অধিকার ভাবি এবং যথাযথ স্বাধীনতাও দিয়ে থাকি। আপনি এটা ভেবেন না যে আপনাকে ইমপ্রেস করার জন্য আমি এসব বলছি, মোটেও না। আমি বলছি না যে আমাকে বিয়ে করুন, আমি শুধু বলতে চাইছি সবাই এক হয় না। তাই বিয়ে নামক পবিত্র বন্ধনকে পায়ের শেকল ভাবেন না। যে আপনাকে যথাযথ সম্মান স্বাধীনতা দিবে তাকে বিয়ে করতেই পারেন। ফাহিমের কথায় কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো তিশা। কেমন ভাবনায় পড়ে গেল ও। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ না। ফাহিম এবার বাঁকা হেসে বলল, আর এমনি তো বয়স তো আর কম হচ্ছে না, 2 দিন পর আর তোমার ছেলেদের সামনে অ্যাক্টিং করতে হবে না। এমনি তো তোমার নর্মাল চেহারা দেখি সবাই মানা করে দেবে। তিশা দাঁত কিরমির করে বলল, ও হ্যালো, আই এম জাস্ট 19 অনলি। আপনি নিজের কথা ভাবুন, মেয়েরা তো দূরের কথা, আন্টিরাও রাজি হবে কিনা সন্দেহ। হ্যাঁ, যে না চেহারা নাম দিয়েছে পেয়ারা। ফাহিম কিছু না বলে শুধু হাসল। মেয়েটাকে রাগাতে ভালোই লাগে, রাগলে অনেক কিউট লাগে ওকে। মনে হচ্ছে এবার বোধহয় কাম তামাম হয়ে যাবে। দিবাভাগ গড়িয়ে নেমেছে ঘোর কালো চামিনি। ঘরের মধ্যভাগে টিম টিম করে জ্বলছে হারিকেনের আলো। ইলেকট্রিসিটি নেই এখানে, তাই এই অর্গানিক উপায় বের করেছে প্রহর। দিনটা কাটলেও রজনীর আধার খুশির মাঝে বয়ে আনছে অধীরতা। কিভাবে কাটবে এই নিশি? এই একটা মাত্র রুমের ভিতর দুজন কিভাবে থাকবে? হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও প্রহরের সাথে একসাথে এক রুমে থাকা যে সম্ভব না। ওর মনে কোনোভাবে নতুন করে কোনো আশা জাগানো যাবে না। ওর কাছাকাছি থাকলে যে আমি নিজেও দুর্বল হয়ে পড়ি, যেটা মোটেও ভালো লক্ষণ না। ওকে যে আমার দূরে সরাতেই হবে। বাহিরের সব ঠিকঠাক করে রুমে এসে ঢুকলো প্রহর। রুমে এসে সোজা বেডের উপর এসে শটান হয়ে আয়েশ করে শুয়ে পড়ল। খুশির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ঘুমাবে না? সারা রাত দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি? খুশি গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, তো কোথায় ঘুমাবো? ও মা, তোমার চোখের পাওয়ার বেড়ে গেল নাকি? এত বড় একটা বেড তোমার চোখে পড়ছে না? এসো এসো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আই এম সো মাচ টায়ার্ড, আই ওয়ান্ট টু স্লিপ। এসব কি বলছো তুমি? আমি তোমার সাথে কিভাবে ঘুমোতে পারি? কখনোই না। আমরা এক বেডে শুতে পারবো না। কেন, কি সমস্যা? আর তুমি কি প্রথম ঘুমোচ্ছ নাকি আমার সাথে? তখনকার কথা আলাদা, কিন্তু এখন আমি তোমার সাথে এক বেডে ঘুমোতে পারবো না। প্রহর দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, ঠিক আছে, তাহলে আর কি করার। তোমার যেখানে খুশি ঘুমোতে পারো, আমার আবার বেড ছাড়া ঘুম হয় না, তাই আমি তো এখানেই ঘুমাবো। তুমি দেখে নাও কি করবে। প্রহরের কথায় খুশির একটু রাগ হলো। প্রহর এমন নিশ্চিন্তে কিভাবে শুয়ে পড়লো? ওর কি আমার জন্য কোনো চিন্তা হচ্ছে না? ঠিক আছে, থাকো ওখানে শুয়ে। খুশি বলে উঠল, ঠিক আছে, থাকো তুমি এখানে, আমি বরং বাইরে গিয়ে ঘুমাবো। ওকে ফাইন, যাও। খুশি আবারও বিস্মিত হলো। ও তো ভেবেছিল প্রহর ওকে আটকাবে। আমাকে বেডে দিয়ে নিজে অন্য কোথাও বিছানা করে নেবে। খুশি এবার সত্যি সত্যিই বাইরে চলে যেতে লাগলো। হঠাৎ প্রহর পেছন থেকে ডাক দিয়ে বলল, আচ্ছা শোনো, যেতে যেতে দরজাটা লাগিয়ে দিয়ে যাও। শুনেছি এখানে রাতে নাকি জঙ্গলের ভূত পেলি দল ঘোরাঘুরি করে, আর আমার মতো সুন্দর মানুষ দেখলে ঘাড়টা মোটকে কচকচ করে খেয়ে ফেলে। আমার ভাইয়া তো তাড়াতাড়ি মরার শখ নেই, তাই দরজাটা ভালো করে আটকে দিয়ে দেয়। বেচারি খুশি আর এক পাও এগোনোর সাহস পেল না। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে আসছে। ছোটবেলা থেকেই ভূতের কথায় অনেক ভয় পাই ও, কিন্তু এটা তো তার প্রহরের সামনে জাহির করা যাবে না। মান সম্মানের একটা ব্যাপার আছে। তাই গলা ছেড়ে আমতা আমতা করে বলল, বাইরে অনেক শীত, তাই ঘরেই মেঝেতে বিছানা পেরে শুবো। প্রহর এবারেও কোনো ভাবাবেগ না দেখিয়ে বলল, ঠিক আছে, যাহা তোমার ইচ্ছে। তবে হ্যাঁ, মাটির ভেতর থেকে লম্বা লম্বা কেঁচোগুলো উঠে তোমার কানের মধ্যে ঢুকে ডিস্কো ডান্স করলে তখন যেন বাবা বলো না কিন্তু কিছু। ব্যাস, এবার বাকি অবশিষ্ট মনোবলটুকুও বিদায় নিয়ে পালালো খুশির কাছ থেকে। এখন তো মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও শরীর কাঁপছে, আর পেরে উঠল না নিজের সাথে। দ্রুত পায়ে গিয়ে বেডের উপর উঠে বসে বলল, ঠিক আছে,
আমি বেডেই শুব, তবে এই মাঝখানে ডিস্টেন্স রেখে। ঘুমের মাঝে আমার অ্যাডভান্টেজ নেয়ার চেষ্টা করবে না একদম। প্রহর দুষ্টু হেসে বলল, লুক, হি ইজ টকিং। অ্যাডভান্টেজের কথা তুমি বলছো? ঘুমের মাঝে কে কার কেমন করে অ্যাডভান্টেজ নিয়ে থাকে সেটা কি আমার এখন মনে করিয়ে দিতে হবে নাকি? খুশি অপ্রস্তুত কণ্ঠে বলল। ঠিক আছে ঠিক আছে, এখন চুপচাপ শুয়ে পড়ো। মাঝখানের ডিস্টেন্স রেখে খুশি বেডের একপাশে চিত হয়ে শুয়ে পড়ল। প্রহরের সব কৌশলী কাজে লাগছে। এবার পরবর্তী স্টেপের পালা। আস্ত দুষ্টু পরীকে তার বুকে নিয়েই ঘুমাবে প্রহর, আর সেটা কার্যকারী করার পদ্ধতিও জানা আছে তার। প্রহর খুশির দিকে কাত হয়ে শুয়ে ধীরে ধীরে নিচের শার্টের বোতামগুলো খুলতে লাগলো। খুশিকে আকর্ষিত করার মূল মন্ত্রই এটা। খুশি একবার আর চোখে তাকিয়ে প্রহরের কার্যক্রম দেখে হকচকিয়ে উঠে বলল, এই কি করছো? শার্ট কেন খুলছো? এমনি আমার কেমন জানি হট হট লাগছে, তাই শার্টটা খুলছি। এই হাড় কাঁপানো শীতে তোমার গরম লাগছে? আর ইউ কিডিং? আরে আমার শরীর আমার চেয়ে তুমি কি ভালো করে জানবে নাকি? আমাকে আমার কাজ করতে দাও। প্রহর শার্টের সবগুলো বোতাম খুলে শার্টটা দুই দিকে সরিয়ে দিয়ে নিচের বুকটা উন্মুক্ত করে দিল। প্রহর যে এসব ইচ্ছাকৃতভাবে করছে তা ভালোই বুঝতে পারছে খুশি, তবে সে তো সহজে গলবে না। প্রহরের মনস্কামনা সফল হতে দিবে না কোনো মতেই। মনে মনে দৃঢ় সংকল্প গ্রহণ করলেও তাতে টিকে থাকা যথেষ্ট দুর্বোধ্য হয়ে উঠছে। বেহায়াত চোখের দৃষ্টি খুশির সাথে বিদ্রোহ ঘোষণা করে বারবার প্রহরের পানেই তীর নিক্ষেপ করছে। চোরা চোখে ঘুরে ফিরে দেখার চেষ্টা করছে পাশের সুবলিষ্ঠ যুবকের সুঠাম বুকটাকে। আর চোখে তাকানো দৃষ্টিকে ফিরিয়ে আনতে নিলেই কিছু একটাই ভ্রু কুঁচকে আসে খুশির। খুশি কাত হয়ে এবার সরাসরি তাকায় প্রহরের বুকের দিকে। বুকের বাম পাশে যেখানে একবার খুশি কামড় দিয়েছিল সেখানে খুশি নামের ট্যাটু দেখে হৃৎপিণ্ড থমকে গেল খুশির। স্তব্ধ নয়নে তাকিয়ে রইল সে। প্রহরের চোখের পানে চেয়ে ধরা গলায় বলল, এইটা কবে করেছো? প্রহর মায়াবী চোখে তাকিয়ে বলল, তুমি আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার কিছুদিন পূর্বে আমি যখন বিজনেসের কাজে কানাডা গিয়েছিলাম তখন ওখানে এটা করিয়েছিলাম। তোমার দেওয়া প্রথম চিহ্নটাকে জীবন্ত রাখার জন্য এটা করেছিলাম। তুমি শেষ যেদিন আমার সাথে দেখা করেছিলে সেদিন তোমাকে বলেছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটাই সেই সারপ্রাইজ ছিল। তোমাকে সেদিন এটা দেখাতে চেয়েছিলাম, আর তোমাকে সেদিন বিয়ের জন্য প্রপোজ করার প্ল্যান করেছিলাম। কিন্তু পরের দিন তোমার বাসার সামনে গিয়ে তোমাকে আর পেলাম না। তোমার ফোনটা বন্ধ, ফোন করেও পাচ্ছিলাম না। জানো, সেদিন সারাদিন তোমার বাসার সামনে বসেছিলাম তোমারই অপেক্ষায়। শেষে পাইপ বেয়ে তোমার ব্যালকনিতে গিয়েও দেখলাম দরজা আটকানো। মেন দরজায় এসে দেখলাম সেখানেও তালা মারা। দিয়া, শাহিন সবার কাছে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তোমার কোনো খোঁজ নেই। সেই দিনটা যে আমার কি অবস্থা হয়েছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার জীবনের সব থেকে দুর্বিষহ দিন ছিল ওটা। কিন্তু আমি কি জানতাম এর পরের দিনগুলো তার চেয়েও ভয়াবহ হতে চলেছে, কারণ আমার দুষ্টু পরি হারিয়ে গিয়েছিল। প্রহর আরো কিছু বলতে লাগলো, কিন্তু খুশির কানে আর কিচ্ছু ঢুকছে না। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চেপে রাখা কষ্টগুলো বাঁধ ভাঙা সমুদ্রের পানি হয়ে উপচে পড়তে চাইছে ওর দু চোখ দিয়ে, আর যে নিজেকে আটকাতে পারছে না ও। খুশি প্রহরের বুকে নিজের নামের ট্যাটুর উপর আলতো করে বোলাতে লাগলো। মাথাটা এগিয়ে নিয়ে ট্যাটুর উপর একটা চুমু এঁকে দিল খুশি। আবেশে চোখ বন্ধ করে নিল প্রহর। প্রশান্তির বাতাস ছুঁয়ে গেল শরীর মন জুড়ে। খুশির চোখের বাঁধ ভেঙে গেল। প্রহরের বুকে হাত বোলাতে অঝোর ধারা বইতে শুরু করলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে প্রহরকে জড়িয়ে ধরে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। প্রহরও দুই হাতে জড়িয়ে নিল প্রিয়তমাকে। তবে খুশির শরীরের কাঁপুনি উপলব্ধি করে প্রহর ভ্রুকুচকে বলল, খুশি, খুশি তুমি কি কাঁদছো? নীরব কান্নার সাথে এবার আওয়াজের সংযোজন ঘটল। সাথে শক্ত হলো হাতের বাঁধন। নিজেকে কিছুতেই আটকাতে পারছে না ও। আজ যেন সব কষ্টের প্রতিধ্বনিরা বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। খুশির কান্নার শব্দ টের পেতেই প্রহর খুশিকে ছাড়িয়ে সামনে আনার চেষ্টা করল। তবে খুশির শক্ত বাঁধন খুলতে পারল না প্রহর। ধীরে ধীরে খুশির কান্নার আওয়াজের গতি বাড়তেই লাগলো। আর বাড়ছে হাতের বাঁধন। প্রহর ভয় পেয়ে গেল। খুশিকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। খুশি দুই হাতে প্রহরকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে বুকে মুখ ঠেকিয়ে হাউমাউ করে কাঁদছে।
সারা শরীর কাঁপিয়ে হৃদয় বিদারক কান্না করছে খুশি। কাদার সময় খুশির দাঁতগুলো লেগে আছে প্রহরের বুকের সাথে। চোখের পানি আর লালায় ভিজে যাচ্ছে প্রহরের বুক জমিন। আমি মরতে চাই না প্রহর, আমি বাঁচতে চাই তোমার সাথে বুড়ো হতে চাই। প্লিজ আমাকে বাঁচাও, আমাকে যেতে দিও না, আঁকলে রাখো তোমার বুকে। প্লিজ আমাকে আটকে রাখো তোমার পিঞ্জরে। মনে মনে চিৎকার করে এসব বললেও মুখ দিয়ে শুধু কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই বের করতে পারল না। চিৎকার করে কাঁদছে খুশি। প্রহরের কলিজা যেন ছিদ্র হয়ে যাচ্ছে। খুশির এই নিদারুণ কান্না সে কিছুতেই সহ্য করতে পারছে না। প্রহর ধরা গলায় বলল, প্লিজ সোনা, থামো না, আজ সহ্য হচ্ছে না। কি হয়েছে আমার লক্ষ্মী সোনাটার? একবার শুধু বলো না, আমি আছি তো, সব ঠিক করে দেবো। কান্না থামাও, কি হয়েছে বলো একবার। খুশি চেয়েও নিজের কান্না থামাতে পারছে না। খুশি এবার কান্না থামানোর জন্য প্রহরের বুকে কামড়ে ধরল। কিছুক্ষণ পর নিচের উপর কিছুটা নিয়ন্ত্রণ পেল সে। ধীরে ধীরে কান্নার গতি থেমে গেল। কান্না কমে এলে খুশি প্রহরের বুকের মাঝে থেকেই বলে উঠল, প্লিজ এই মুহূর্তে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না, আমাকে এভাবে একটু থাকতে দাও। খুশির কথা রেখে প্রহরও আর দ্বিতীয় প্রশ্ন করল না। খুশিকে বুকে চড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল। খুশি ফোপাতে ফোপাতে একসময় প্রহরের বুকে ঘুমিয়ে পড়ল। প্রহর খুশির মাথার উপর চুমু খেয়ে মনে মনে বলল, আমি জানতাম আমার দুষ্টু বলি ভালো নেই, আমাকে ছাড়াও কখনো ভালো থাকতেই পারে না। তবে আমি এখন এসে গেছি তো, আর কোনো কষ্ট পেতে দেবো না আমার খুশিকে। নতুন করে শুরু করবো আমাদের প্রেম কাব্য। সমুদ্রের অশান্ত মধুর কলতান ভেসে আসছে খুশির কানে। ঘুমের মাঝে ঠোঁটে মিষ্টি হাসির রেখা ভেসে উঠল। ঘুমো ঘুমো ফোলা চোখ দুটো মেলে তাকালো খুশি। বাঁশের জানালার ফাঁক দিয়ে মিষ্টি রোদের কিরণ এসে লাগছে মুখমণ্ডলে। শীতের সকালে এই মিষ্টি রোদের উষ্ণতা খুশির ঠোঁটের সীমিত হাসিটাকে আরও প্রসারিত করে দিল। কোমল বদন মুচড়িয়ে আড়ামোড়া ভেঙে মৃদুভাবে উঠে বসল। খোলা এলোমেলো চুলগুলো হাতের সাহায্যর খোপা করে নিল। দীর্ঘ একটা শ্বাস টেনে গায়ের কম্বলটা সরিয়ে নিচে নেমে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে হঠাৎই সব ঝাপসা হয়ে এলো। শরীরের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই প্রহর দৌড়ে এসে ধরে ফেলল। খুশির জন্য ব্রেকফাস্ট করে এনেছিল সে, তবে রুমে নিয়ে খুশিকে ওভাবে ঢুলতে দেখে ঘাবড়ে যায়। হাতে ট্রেটা বেডের ওপর রেখে দ্রুত খুশিকে ধরে ফেলে। খুশিকে ধরে বেডে বসিয়ে গালে হাত বুলিয়ে চিন্তিত সুরে বলল, এই দুষ্টু বলি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? খুশি বুঝতে পারছে কাল থেকে ওর মেডিসিনগুলো না নেওয়াই এমন হচ্ছে, কিন্তু সেটা তো আর প্রহরকে বলা যাচ্ছে না। তাই খুশি জোরপূর্বক মুচকি হেসে বলল, আরে কিছুই না, ওই কাল রাতে একটু কান্নাকাটি করেছিলাম না, তাই একটু মাথা ব্যথা করছে। প্রহর শাসনের সুরে বলল, তো তোমাকে ড্যাং ড্যাং করে কে উঠতে বলেছে? বিছানায় আরাম না করে তুমি উঠেছো কেন? আমি তো তোমার নাস্তা এখানেই আনছিলাম। এখন শান্ত মেয়ের মতো এখানে চুপটি করে বসো আর ব্রেকফাস্ট করে দাও। আরে কি বলছো, আমি ফ্রেশ না হয়ে কিভাবে খাবো? আরে একদিন ফ্রেশ না হলে কিছুই হয় না, শুধু কুলি করে খেয়ে নাও। একদমই না, আমি আগে ফ্রেশ হব তারপর নাস্তা করবো। আচ্ছা ঠিক আছে, বেড টিটা তো খাও। এটা তো বেডেই খেতে হয়, তাই তো এর নাম বেড টি। প্রহরের জোড়াজুড়িতে খুশি চায়ের কাপ হাতে নিয়ে চাটা খেয়ে নিল। তারপর উঠে ফ্রেশ হতে গেল। প্রহর ততক্ষণে চায়ের কাপ দুটো রেখে আসলো। কিছুক্ষণ পর খুশি বের হয়ে আসলে দুজন একসাথে নাস্তা করে নিল। নাস্তা শেষে খুশি হঠাৎ বলে উঠল, এক কাপ চা দিতে পারবে প্লিজ? সকালবেলা চা খেতে না পারলে কিছু ভালো লাগে না। খুশির কথায় ভ্রু কুঁচকে আসলো প্রহরের। একটু আগেই তো খুশি চা খেলো, তাহলে এখন এভাবে বলছে কেন? প্রহর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, খুশি, তুমি কি মজা করছো আমার সাথে? একটু আগে না চা খেলে, এখনই ভুলে গেলে? তুমি ঠিক আছো তো? আরেক কাপ চা খেতে চাইলে সেটা সরাসরি বললেই তো হয়। খুশির মনে পড়ল ডক্টর বলেছিল ব্রেনের টিউমার ধীরে ধীরে ব্রেনের অন্যত্র ছড়িয়ে পড়ছে আর মস্তিষ্কের অন্যান্য কার্যেও প্রভাব ফেলছে, যার দরুন খুশির শরীরে নানান প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যেমন মাঝে মধ্যে ভুলে যাওয়া, হঠাৎ অদ্ভুত আচরণ করা, কখনো হঠাৎ ইমোশনাল হয়ে যাওয়া, আবার হঠাৎই রেগে যাওয়া। আর অতিবাহিত দিনের সাথে এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে। কিন্তু প্রহরকে এখন কি বলবে?
কিছু একটা ভেবে খুশি হঠাৎ জোরপূর্বক উচ্চস্বরে হেসে উঠে বলল, দেখেছো, আমি সব সময় তোমাকে বোকা বানিয়ে দেই। তুমি কখনো আমার চালাকি ধরতেই পারো না, আজও পারলে না। খুশির কথা প্রহরের কেমন বিশ্বাসযোগ্য মনে হলো না। তবুও একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভারাক্রান্ত কণ্ঠে বলল,